This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মুখোশটা তাহলে সরেই গেল, অথবা ভাবতে পারেন খসে পড়লো, মানে যা খুশি ভাবতে পারেন। মোদ্দা কথাটা হলো মুখোশের আড়ালটা আর নেই, মুখটা বেরিয়ে পড়েছে। মুখটা কার দেখলেনই তো, ডোনাল্ড ট্রাম্পের। আর মুখোশটা ওই যেগুলো আগে দেখেছিলেন, হাউডি মোডি, বিবেকা মুন্ডনন এবং ইন্ডিয়া আমেরিকার পার্টনারশিপ, যুগ যুগ জিও। ভারত সফরে এসে ভাঙা ভাঙা হিন্দিতে নমস্তে বলেন অনেক নেতাই বলেন, ট্রাম্পও বলেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের জিভকে কষ্ট দিয়ে বিবেকানন্দর নাম উচ্চারণ করতে গেছিলেন, মানে এক ধাপে করতে গেছিলেন, পারেননি। জিভ জড়িয়ে পড়িয়ে একাকার কাণ্ড হয়েছিল। যে গেরুয়াধারী ভারতীয় সন্ন্যাসী 132 বছর আগে আমেরিকার শিকাগোতে দাঁড়িয়ে সে দেশের মানুষজনকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলেছিলেন, আমাদের দেশের মুখ হয়ে উঠেছিলেন ওই পাশ্চাত্যের জগতে, আমাদের দেশকে চিনিয়েছিলেন, দেশের মুখটাকে চিনিয়েছিলেন। সেই পাশ্চাত্যের, সেই দেশের প্রেসিডেন্ট যতই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে জড়িয়ে টড়িয়ে ধরুন, আসলে তিনি যে মনে মনে নরেন্দ্র মোদী এবং ভারতকে হিংসে করেন সেটা তো অবশেষে প্রকাশ হয়েই গেল। দেখুন, 3 দিনের সফরে পশ্চিম এশিয়া এসছেন ট্রাম্প, কাতারে আছেন এখন। সেখানে বসেই আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন তিনি চান না অ্যাপল কোম্পানি ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করুক। সোজা কথায় অ্যাপল ভারতে আইফোন তৈরি করুক, ভারতে তাদের ব্যবসা বাড়াক, ভারতকে কেন্দ্র করে বিশ্বের বাজারে তাদের ওই আইফোন বা অন্যান্য অ্যাপেল প্রোডাক্টগুলোকে ছড়িয়ে দিক। এটা চাইছেন না আমেরিকার প্রেসিডেন্ট। কেন সেটাও বলে দিয়েছেন ট্রাম্প। তার যুক্তি, ভারত তো আত্মনির্ভর দেশ, এই আত্মনির্ভর দেশ ব্যাপারটার মধ্যে সোজাসুজি তো নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার ব্যাপারটা রয়েছে। নরেন্দ্র মোদী তিনি তো আত্মনির্ভর ভারতের কথা বারবার বলেন এবং তার এই উদ্যোগে সামিল হয়ে বহু কোম্পানি তারা ভারতীয়ত্বটাকে বজায় রেখে ভারতেই নিজেদের ব্যবসা বাণিজ্যের ডালপালা মেলেছে। এবার সেই জায়গায় ট্রাম্পের পছন্দ হয়নি, তার মানে তাই জন্যই তিনি বলছেন ভারত আত্মনির্ভর দেশ, নিজের ভালোটা তো নিজেই দেখে নিতে পারবে। প্রশংসা নেই, শ্লেষ আছে। অ্যাপলের মতো আমেরিকান কোম্পানিগুলোর নাকি সেই জন্যেই ভারতে বিনিয়োগের কোনো দরকার নেই, এটা ট্রাম্প বলে দিয়েছেন। আর কি বলেননি, এদেশের অর্থনৈতিক উন্নতি হয়, এদেশে কর্মসংস্থান হয়, এমন কোনো কাজকর্ম করার কোনো দরকার নেই। তিনি চান না এরকম কিছু হোক, বরং আমেরিকার কোম্পানিগুলোর উচিত আমেরিকার অর্থনীতিকে আরও মজবুত করতে অন্যান্য দেশ থেকে উৎপাদন গুটিয়ে আমেরিকায় নিয়ে যাওয়া। এটাই ট্রাম্প বাবু চান। The problem with Tim Cook yesterday, I said to him, Tim, you're my friend, I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apples. গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। নীরবে নয়, সোচ্চার এই গোপন কথাটা ডোনাল্ড ট্রাম্প যখন বলেই দিয়েছেন, তখন আমাদের দায়িত্ব কেন তিনি ভারতে বিনিয়োগ করতে অ্যাপেলকে বারণ করছেন সেটা একটু তলিয়ে দেখা।
দেখুন, বিষয়টা পরিষ্কারভাবে অর্থনৈতিক, কিন্তু এখানে অর্থনীতিটা হলো চকোলেট। তার কাছ অবধি পৌঁছানোর আগে আপনাকে তার ওপরের মোড়ক বা র্যাপারটাকে ছাড়াতে হবে। এই র্যাপারটা কি? বিশ্ব রাজনীতি, যেটা সচরাচর আপনার আমার চোখের সামনে থাকে আর কি। আমরা এই বারবার আলোচনা করি না, ভারতের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক হচ্ছে, রাশিয়ার সাথে সম্পর্কটা সেটা তাহলে থাকবে। আচ্ছা ধরুন এই জাপানের সাথে আমাদের যদি সম্পর্ক হয়, চীন কি মনে করবে? অথবা আমরা কি জাপানকে সঙ্গে নিয়ে চীনকে রুখে দেবো? এই আলোচনাগুলো কিন্তু আমাদের চলে, এগুলো আমরা মোটামুটি সবাই বুঝি আর কি। এবং বুঝি যে আমাদের আশেপাশের প্রতিবেশীদের কার সঙ্গে আমাদের কীরকম রাজনৈতিক সম্পর্ক, আমাদের পররাষ্ট্রনীতি মানে বৈদেশিক রাজনীতি কতটা সফল, এগুলো আমরা সব বুঝি, আমরা আলোচনাটা করি। কিন্তু যে বিশ্ব রাজনীতির সৌজন্যে ইদানিংকালে আমেরিকাকে আমাদের বন্ধু বলে মনে হচ্ছিল, একবার ওই মোড়কটা সরালে বা বিশ্ব রাজনীতির চশমাটা খুললে তখন তো আর সেটা মনে হচ্ছে না, সত্যিটা দেখা যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে ভেতরের ওই চকলেট যেটা, সেটাই আসল সত্যি, যেটা আসলে অর্থনীতি। সেটার জন্যই সবাই দৌড়চ্ছে এবং সেখানে কিন্তু কেউ কারোর বন্ধু না। এবং সেই জন্যেই যতই ওপরে ওপরে মনে হোক, যতই নরেন্দ্র মোদীর পেছনে ওই চেয়ার এগিয়ে দিন ট্রাম্প, তিনি ভারতকে মোটেই বন্ধু বলে ভাবেন না। ট্রাম্পের আমেরিকা এই মুহূর্তে ভারতকে প্রতিপক্ষ বলেই ভাবছে। দেখুন, এটা শুনলে অনেকেই ভাবতে পারে এটা কি বলছি, বিষয়টা তো তাই। না হলে এই আমেরিকা কি এইভাবে ভারতের অর্থনৈতিক উন্নতির রাস্তা বন্ধ করতে উদ্গ্রীব হয়ে ওঠে? খেয়াল করে দেখুন তো গত কদিন ধরে ট্রাম্প কি বলছিলেন। তিনি বলছিলেন তিনি নাকি ভারত আর পাকিস্তানকে সংঘর্ষ বিরতি মানতে বাধ্য করেছেন, যুদ্ধ করে সময় নষ্ট না করে ব্যবসায় মন দিতে বলেছেন। তাহলে তার কাছে ব্যবসাটাই আসল। পেহেলগাঁওতে হিন্দু বেছে বেছে হত্যা করা হলো, ভারত রক্তাক্ত হলো, গোটা দেশ এখন ভাবছে যারা বারবার ভারতকে রক্তাক্ত করছে তাদের একটা শিক্ষা দেওয়া দরকার। আর ট্রাম্প কি ভাবছেন? ভারতবাসীর এই মানসিকতা, ভারতবাসীর এই উদ্বেগ, ভারতবাসীর এই সংশয়, আতঙ্ক এবং কোথাও গিয়ে মানে শিক্ষা দেওয়ার যে আগ্রহটা, প্রত্যাঘাত করার যে ইচ্ছেটা, সেটার কোনো গুরুত্বই তার কাছে নেই। সেখানে ট্রাম্প ভাবছেন কোনোভাবে ভারত আর পাকিস্তানের সঙ্গে যদি ব্যবসাটা খাড়া করা যায়। খেয়াল করে দেখুন, ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটা সময় পর্যন্ত পাকিস্তানের সঙ্গেই তার সম্পর্ক ছিল আমেরিকার আর কি, তাদের সাথেই ব্যবসা করত। পরবর্তী ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা যখন দেখলাম যে এখন তো ভারতের খুব কাছের হয়ে যাচ্ছে ট্রাম্প মানে আমেরিকা, তাহলে তারা কি ভেবেছেন? ব্যবসায়ী তো নিশ্চয়ই ভেবেছেন ভারতের বাজারটা বড়, ভারতের সম্ভাবনা বৃহৎ, ভারতের খরচ করার ক্ষমতাটা বেশি, সুতরাং ভারতের সাথে ব্যবসা করলেই হয়তো ভালো হবে, এটা ভেবেই নিশ্চয়ই তিনি এদিকে এসছেন। দেখুন, ট্রাম্পকে আমরা কিন্তু ব্যবসায়ী হিসেবেই জানি, এবং ব্যবসায়ী হিসেবে মানে দোকানদার তো সেই জায়গাকেই পছন্দ করে যে জায়গাটায় তার মালপত্র বিক্রি বাট্টা ভালো হয়, তো সেটাই তো তিনি করছেন। তাই আমাদের মনে হচ্ছিল যে তিনি যেটা দেখাচ্ছেন সেটা যতই ওপর হলেও সেটা এই মুহূর্তে বাস্তব। আসলে সেটাও যে বাস্তব নয়, সেটাও যে মায়া, সেটা তো আমরা এখন বুঝতে পারছি। ট্রাম্প যে গুলি গোলা নিয়ে যুদ্ধের থেকেও বাণিজ্যিক যুদ্ধে বেশি মনোযোগী, এবং সেটার জন্য ভারত তার কাছে যতটা কাছের এবং আমেরিকাও তার কাছে ততটাই কাছের, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখন। ইনফ্যাক্ট সরকার চালানো আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়ে মানে গোটা বিশ্বে একটা বৃহৎ শক্তির ভূমিকা পালন করার বদলে আসলে যে বৃহত্তম বাণিজ্যিক শক্তি হওয়ার দিকেই তার আগ্রহ বেশি। সোজা কথায় তিনি ব্যবসায় বেশি মনোযোগী, সেটা তো তার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই পরিষ্কার বোঝা গেছিল। দুনিয়া জুড়ে বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন, ভারতের ইস্পাত আর অ্যালুমিনিয়ামের ওপর যেভাবে অন্যায়ভাবে শুল্ক বাড়িয়েছে আমেরিকা, সেটা তো পরিষ্কার। এই বাড়ানোগুলো আসলে উল্টো চাপ। তিনি শুল্ক বাড়িয়ে যে ভারতকে
চাপে ফেলা যাবে না, এটা তিনি জানেন। কারণ যত পণ্য তারা আমেরিকা আর কি, ভারতীয় পণ্য যেগুলো তারা আমদানি করে, তার পরিমাণ বা তার সংখ্যা তেমন বেশি না। তার তুলনায় আমেরিকার থেকে ভারত যত পণ্য তারা আমদানি করে, মানে সোজা কথায় আমেরিকা যে পরিমাণ ভারতে রফতানি করে তার পরিমাণটা অনেক বেশি। এই যে ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়াচ্ছেন, এটা আসলে চাপ। এই চাপ যে তোমরা বরঞ্চ আমাদের পণ্যের ওপর শুল্ক কমিয়ে দাও, এই শুল্কটা কমালে তার লাভ অনেক বেশি, ভারতের আর কত লাভ। এবার ভারত ঠিক সেই জায়গাতে এই বিষয়টা বুঝে গেছে। ভারত বুঝে গেছে যে আমেরিকা ভারতীয় পণ্য থেকে যে পরিমাণ শুল্ক আদায় করবে তার থেকে বহু বেশি পরিমাণ শুল্ক তারা আমেরিকান পণ্যের ওপর শুল্ক চাপিয়ে আদায় করতে পারে। এই জায়গা থেকেই তো ভারত আমেরিকার খেলাটা ধরে ফেলেছে, বুঝতে পেরে আমেরিকা আবার চটে গেছে। আর যেহেতু সেই জন্যই তো পাকিস্তানকে সঙ্গে রাখা। ভারতকে শুধু যেই শুল্কের ভয় দেখিয়ে হবে না, তার বাইরেও আরও কিছুর ভয় দেখাতে হবে। সেই ভয় দেখানোর বস্তুটা আমেরিকা যে পাকিস্তানের মাধ্যমে করবে সেটা কিন্তু বুঝতে আর এখন কোনো অসুবিধে নেই। এবার দেখুন, এটা তাও একটা আড়ালে আবডালে মুখোশের আড়ালে চলছিল। মুখোশটা সরে গেল কখন? যখন ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO-কে জানিয়ে দিয়েছে আমেরিকাকে ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে বলে ভারতের ক্ষতি হচ্ছে, তাই সেই ক্ষতি সামাল দিতে আমেরিকার পণ্যের ওপর আমরাও ঠিক ততটাই আমদানি শুল্ক বসাবো। কি পণ্যের কথা বলা হয়েছে স্পষ্ট নয়, কিন্তু সরাসরি যে আমেরিকান পণ্যের ওপর আমেরিকা ঠিক যতটা বসাবে ততটাই বসানো হবে সেটা তো স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং সেই বক্তব্যটা যে মানে কোন সময় কিসের পরিপ্রেক্ষিতে এলো সেটা একবার একটু ভেবে দেখুন। সেই বক্তব্যটা এসছে যখন আমেরিকার হয়ে আমেরিকার প্রেসিডেন্ট বারবার ঘোষণা করছিলেন যে এই ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি হলো সেটা তার অবদান। তিনি দুটো পক্ষকে রাজি করিয়েছেন, তিনি পরমাণু যুদ্ধ থামিয়েছেন, আসলে তিনিই সব। তিনি না থাকলে দুটো দেশেরই ক্ষতি হতো। এই কথাটা ভারত যে মানেনি, ভারত যে চিরকাল বলে এসছে যে এই কাশ্মীর হলো তাদের দ্বিপাক্ষিক বিষয় ভারত পাকিস্তানের, তাতে তারা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ সহ্য করবে না, সেই জায়গাটাকেই তো ট্রাম্প নষ্ট করে দিতে চাইছিলেন। এবং তাতে গোটা বিষয়টা এসে পড়তো ভারত সরকারের ওপর। ভারত সরকারকে কিন্তু বিরোধীদের কাছে বা দেশবাসীর কাছে জবাবদিহি করতে হতো। ভারত করলো লড়াই আর যুদ্ধবিরতি ঘোষণা করলো আমেরিকা। আপনারা কি করছিলেন? আপনারা কি তাহলে আমেরিকার কথায় চলছেন? এটা যে কত বড় রাজনৈতিক ক্ষতি, এটা তো সরকার বা নরেন্দ্র মোদীর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেজন্যই তো ভারত খুব চড়া বার্তা দেওয়ার জন্য সেই ভাষাতেই কথা বলেছে যে ভাষাটা ট্রাম্প সবচেয়ে ভালো বোঝেন। ওই জন্যই WTO-কে জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকান পণ্যের ওপর এই বাড়তি শুল্ক বসানো হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা শুধু বলেছে ভারতের সিদ্ধান্ত কার্যকর হলে বছরে প্রায় $8 বিলিয়ন ক্ষতি হবে আমেরিকার। $8 বিলিয়ন, ভাবতে পারছেন কি পরিমাণ টাকা? মানে প্রায় 800 কোটি টাকা। এই বিপুল ক্ষতি হতে পারে আমেরিকার, এটা বুঝেই সম্ভবত ট্রাম্প বাবুর মাথা খারাপ হয়ে গেছে। তাই তিনি অ্যাপলকে চাপ দিচ্ছেন ভারতে বিনিয়োগ প্রত্যাহার করার জন্য। নিজের ভাবমূর্তির ফানুসে পিন ফুটিয়ে নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছেন। রেগে গেলে ওই লোকের পেটের কথাটা ধাপ করে বেরিয়ে আছে তো, মনের কথাটা, তখন ওই মুখের সামনে থেকে মুখোশটা ঝাট করে সরে যায়। ট্রাম্পেরও সেটা হয়েছে। বড্ড পেট পাতলা মানুষ তো, পেটে কিছু থাকে না। এতটা মেগালোম্যানিয়াক, ক্ষমতার শীর্ষে বসে নিজেকে মনে করছেন যা খুশি তাই করতে পারেন। তাই একটা সময় পর্যন্ত ওই অঙ্ক টঙ্ক হিসেবে মেনে কাজ করছিলেন, ভারতের বন্ধু সেজে অভিনয় করছিলেন, প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু যখন লেজে পা পড়ে গেছে তখন আর নিজেকে সামলাতে পারলেন না, তার মুখ খুলল আর মুখোশটা সরল। প্রথম 100 দিন পেরোনোর পরে চীনের সঙ্গে যেভাবে
বাণিজ্য সম্পর্ক কেটে দিয়ে শুল্ক বাড়িয়ে তারপরে আবার সেই সম্পর্ক পুনর্স্থাপন করেছেন। সেই জায়গা থেকে ট্রাম্পের কাছ থেকে এই ধরনের অনিশ্চয়তা যে খুব একটা অপ্রত্যাশিত ছিল তা বলা যায় না। তার মানে ট্রাম্পের মতোই মন্তব্য করেছেন। কিন্তু কেন করেছেন? দেখুন, যে কোনো বড় কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাকশন ইউনিট রাখে, সোজা কথায় কারখানা থাকে, সেখানে সেখানে বানায়। কেন বানায়? কারণ ওই প্রথম বিশ্বের দেশগুলোর থেকে এই অন্যান্য দেশগুলোতে, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বের দেশে, সেখানে উৎপাদনের খরচ অনেক কম। আর এই মুহূর্তে ভারত তো সবার প্রিয় ডেস্টিনেশন। একদিন চীন ছিল, কিন্তু চীন একদিকে যেরকম প্রতিপক্ষ হয়ে উঠেছে, সেই রকম এই কোভিডের পর থেকে চীনের বিশ্বাসযোগ্যতা গোটা বিশ্বের সামনে একদম জিরো হয়ে গেছে। সমস্ত দেশ ভাবতে শুরু করেছে, বিশেষ করে ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো, যে চীন নিজের স্বার্থে গোটা মানব সভ্যতাটাকে 12টা বাজিয়ে দিতেও পিছপা হবে না। মানুষের জীবনের দাম তাদের কাছে নেই। নিজেদের যদি তারা মনে করে স্বার্থে কিছু করার প্রয়োজন, তাহলে তারা যা খুশি তাই করতে পারে। হয়তো এই করোনা ভাইরাসটা তারাই ছড়িয়েছে, এটাই তো সবাই বিশ্বাস করেন এখন। চীন থেকেই যেভাবে বেরিয়ে এসছে গোটা বিষয়টা, সেটা যে অন্য বিশ্বের সমস্ত দেশকে ধাক্কা দেওয়ার জন্যে নয়, ভবিষ্যতেও যে তারা এরকম কাজকর্ম করবে না, এক্ষেত্রে একটা ভাইরাস বেরিয়েছে। এরপর কোথায় কি করবে, এই যে সরঞ্জামগুলো করে তৈরি হচ্ছে, তাতে কি গেঁড়াকল করে রাখছে। একটা সময় পর তো গোটা বিশ্বের লড়াইটা ওই এবারই তো দেখছেন পঞ্চম প্রজন্মের লড়াই চলছে, অর্থাৎ ড্রোন টোন পাঠিয়ে কেউ কারোর সীমানা পেরোচ্ছে না, কিন্তু বাকি সব জিনিসপত্র চলে যাচ্ছে এপার থেকে ওপারে। ওইভাবেই শূন্যে জিনিস আসছে, শূন্যেই আটকাচ্ছে, এ সমস্ত হচ্ছে। এবার এর পরের প্রজন্মের যুদ্ধটা এই সমস্ত হয়তো হবে না, পুরোটা ডেটায় হবে। কার কাছে কত তথ্য আছে তার ওপরে যুদ্ধ হবে। হয়তো দেখলেন একদিন গোটা দেশের সমস্ত কিছু ঝাট করে বন্ধ হয়ে গেল, কারণ যত দিন যাবে আমাদের সমস্ত কিছুই তো ওই ডিজিটাইজড হয়ে যাবে, ওই ডিজিটাল জগতের ওপর সব কিছু নির্ভরশীল হয়ে যাবে। আমাদের বেঁচে থাকাটাই ডিজিটাইজড হয়ে যাবে, সে টাকা পয়সা কাজ কর্ম সব কিছু। সেটাই হয়তো দেখলেন হঠাৎ করে সকালবেলা উঠে পুরোপুরি স্তব্ধ, গোটা দেশ স্তব্ধ। তাহলে বুঝতে পারছেন এই কাজকর্মগুলো যে চীন কখনো করে দেবে না, এটা কেউ বিশ্বাস করছেন না এখন, যেহেতু চীনের বিশ্বাসযোগ্যতা কোভিডের পর কমে গেছে। ফলে বিভিন্ন দেশ তাদের প্রোডাকশন ইউনিট ভারতে নিয়ে আসছেন। কেন চীনে ছিল? কারণ ওখানে সস্তায় প্রোডাকশান হতো, কারণ ওখানে যেরকম সস্তায় ম্যান পাওয়ার পাওয়া যেত, শ্রমিক পাওয়া যেত, তেমনি মেধাও পাওয়া যেত। তার বিকল্প জায়গা তো একমাত্র ভারত। এখানে মেধারও কোনো অভাব নেই আর শ্রমিকেরও কোনো অভাব নেই। সুতরাং সমস্ত দেশ এখন ভারতে চলে আসছে, কারণ ভারতের একটা বিশ্বাসযোগ্যতা আছে। সবাই জানে ভারত চীনের মতো ওরকম আগ্রাসী ভূমিকা কোনোদিন নেবে না। নিজের দেশের বাইরে অন্য দেশ নিয়ে তাদের কোনো একটা মাথা ব্যথা নেই। ব্যবসাও তো করতে হবে, তাই না? এই যে বিভিন্ন দেশগুলো, তাদের যে বড় বড় কোম্পানিগুলো, তারা তো আলটিমেটলি ব্যবসায়ী। ট্রাম্প যেরকম ব্যবসায়ী, তারাও তো ব্যবসায়ী। তাদের ব্যবসার ক্ষেত্রে সব সময় তো এখন কোথায় লাভ হয় জানেন তো? লাভ হয় প্রোডাকশানে, জিনিস বানানোর ক্ষেত্রে লাভ করতে। অর্থাৎ যে একটা জিনিস বানানোর খরচ যত কমবে তত কোম্পানির লাভ বাড়বে, কারণ আজকাল এত বেশি প্রতিদ্বন্দ্বিতা, এত কম্পিটিশান, আপনাকে দাম কমিয়ে প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকতে হচ্ছে। কিন্তু লাভের কড়িটা গুনতে গেলে তাই প্রোডাকশান কস্টটাও তো কমাতে হবে। সেই জন্যই এই দেশগুলোতে আসা ছাড়া তো কোম্পানিগুলোর কোনো গতি নেই। অ্যাপেলও তো সেই জন্য ভারতে চলে এসছে। সেখানে কি কি তৈরি হচ্ছে ভাবুন তো। এদিকে যেরকম আইফোন তৈরি হচ্ছে, সেরকম বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির বহু জিনিস সেখানে তৈরি হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বাইরে বিভিন্ন দেশে, অন্যান্য দেশে হয়তো কিছু পার্টস তৈরি হচ্ছে, সেই পার্টসগুলো এ দেশে নিয়ে এসে জুড়ে পুরো প্রোডাক্টটা রেডি করে তারপর বাজারে ছাড়া হচ্ছে। এই জন্যেই কিন্তু ভারতের গুরুত্বটা এই বিশ্ব বাজারে বাড়ছে, ক্রমাগত বাড়ছে। যত বাড়ছে ততই ভারতের ব্যবসা, ভারতের অর্থনীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অ্যাপল এতদিন তাদের উৎপাদনের একটা বড় অংশ চীনের কারখানায় করত। ভারতে তাদের যে ইউনিটগুলো আছে সেখানে
এতদিন অ্যাসেম্বলিং হতো, মানে যন্ত্রাংশ বিভিন্ন চীন টিন বিভিন্ন দেশে তৈরি হতো, নিয়ে এসে এখানে জুড়ে অ্যাপেলের আইফোন বা ল্যাপটপ, ম্যাকবুক এই সমস্ত তৈরি হতো। কিন্তু এখন কয়েক মাস আগেই অ্যাপেল জানিয়ে দিয়েছে তারা চীন থেকে তাদের লগ্নিটা সরিয়ে প্রায় $2,200 কোটি ভারতে বিনিয়োগ করতে চায়, এবং একই সঙ্গে এখানেই তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটাও করতে চায়। অর্থাৎ এখানেই পার্টস তৈরি হবে, এখানেই জুড়বে, গোটা প্রোডাক্টটা রেডি হয়ে এখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। এখানেই সিঁদুরে মেঘ দেখছেন ট্রাম্প, কারণ তিনি জানেন ব্যবসা আনে। অ্যাপেলের ব্যবসা যদি এখান থেকে সাকসেসফুলি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, তিনি জানেন যে গত 1 বছরে এ দেশ থেকে 1.5 লক্ষ কোটি টাকার আইফোন অন্যান্য দেশে রপ্তানি হয়েছে। এবার এখানে সেটা শুধু অ্যাসেম্বল করে, এবার এদেশে যদি পুরো দমে উৎপাদনটা শুরু হয়, তাহলে আইফোনের থেকে অনেক বেশি টাকা ভারত পাবে, ভারতের কোষাগারে ঢুকবে। এবার এই জায়গাটাতেই ওনার আপত্তি যে ভারতে এসে অ্যাপল তারা এত বেশি লাভ করছে দেখলে হয়তো অন্যান্য সংস্থাগুলো ডেস্টিনেশন ভারত করে ফেলবে, তাহলে তো ভারতের অর্থনীতি আরেক লাভ দেবে। এবার ভারতের অর্থনীতি এমনিতে যথেষ্ট শক্তপোক্ত, তারা কোভিডের ধাক্কা সামলেছে সফলভাবে। বিশ্বের অন্যান্য দেশ যখন কোভিডের পর আর্থিক মন্দা সামলাতে পারেনি, তখন আমাদের দেশ কি হয়েছে? খুব আঁচ পড়েছে কি? তেমন কোনো আঁচই পড়েনি। তার কারণ আমাদের দেশের অর্থনীতির গোড়াটা মজবুত, স্বাবলম্বী আমরা। কোভিডের কথা ছাড়ুন, এই যুদ্ধই দেখুন, এই যুদ্ধটা যখন হয়েছে তখন কিন্তু গোটা বিশ্বে একটা রিসেশনের কোথাও গিয়ে আশঙ্কা ছিল। সমস্ত কোম্পানি তারা আশঙ্কা করছিল যে এইবার এই যে আর্থিক বছরটা খুব খারাপ কাটবে, খুব একটা ব্যবসায় উন্নতি হবে না, টাকা পয়সা টানাটানি চলবে। ফলে সবাই কিন্তু সেই বুঝে প্ল্যান করছিল এই বছরটাকে নিয়ে যে একটু সামলে চলতে হবে, খরচ কমাতে হবে। সব দেশ, সব কোম্পানি এবং ভারতের কোম্পানি ওগুলো। কিন্তু সেখানে দেখুন যুদ্ধ শুরু হয়ে গেল। একটা যুদ্ধ সবসময় সব থেকে বেশি সর্বনাশা এই জন্যে যে সেটা অর্থনীতির ওপর সব থেকে বেশি প্রভাব ফেলে। 1 সপ্তাহের মতো পাকিস্তানের সঙ্গে ঘাত প্রতিঘাত চলেছে, অথচ দেখুন ভারতের শেয়ার বাজারে সেরকম কোনো প্রভাবই পড়েনি। একদিন একটু পড়েছিল, আবার উঠে গেছে চোচ করে। অপারেশন সিঁদুরের পরেও ভারতের শেয়ার বাজার ফের চাঙ্গা। আজকেও সেন্সেক্স 1200 পয়েন্ট উঠেছে একদিন, ভাবুন। অন্যদিকে পাকিস্তানকে দেখুন, গরিব থেকে আরও গরিব হয়েছে। আজকেই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটা রিপোর্ট পেশ হয়েছে, জানেন তো? ইন্টারেস্টিং রিপোর্ট। তাতে কি বলা হয়েছে জানেন? পাকিস্তানের অর্থনীতি প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। আসলে ওরা সবসময় এই টার্মে কথা বলেন যে অর্থনীতিটা যে ইতিমধ্যে ডুবে বসে আছে সেটা বলেন না, ডুববে এটা বলেন আর কি। ডোবাটা যে ওখানে একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা আর সবসময় নিজের মুখে কেনই বা বলবেন, সরকার তো লজ্জা পায়। তো যাই হোক, সে দেশে অর্থনীতির ইন্ডেক্সটা কি জানেন? বিভিন্ন দেশে বিভিন্ন কিছু। আর পাকিস্তানের ক্ষেত্রে অর্থনীতির নির্দেশক মানে সূচক, যেটা থেকে বোঝা যায় অর্থনীতি কী জায়গায় আছে, সেটা হচ্ছে ও দেশে ভিক্ষুকের সংখ্যা। বলতে খারাপ লাগছে, কোনো মানুষের খারাপ থাকাটা অন্য কোনো মানুষের জন্য খুব আনন্দদায়ক হতে পারে না, কিন্তু কি করব বলুন, পাকিস্তানের জন্য তো এটাই বাস্তব। বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না, তাই না? এমনিতেই পাকিস্তানের 24 কোটি নাগরিকের মধ্যে 4 কোটি লোকের পেশাই নাকি ভিক্ষাবৃত্তি। এটাও তো বাস্তব, পাকিস্তানই করেছে, আমরা তো করিনি। এবার সেই সংখ্যা নাকি আরও বাড়তে পারে। অর্থাৎ অপারেশন সিঁদুর শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙেনি, তাদের মনোবল ভাঙেনি, তাদের ওই এয়ারবেসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়নি, তাদের অর্থনৈতিক ভিতটাকেও চুরমার করে দিয়েছে, আরও দুর্বল করে দিয়েছে। এবার ভাবুন, মাজা ভাঙা পাকিস্তান মাটিতে শুয়ে পড়েছে। আজ আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছেন জানেন? অদ্ভুত কথা বলেছেন। এটা সেই অমিতাভ বচ্চনের সেই ডায়লগটা মনে আছে, হাম জहाँ पे खड़े होता है लाइन वहीं से शुरू होता है। অনেকটা
সেটাই মনে পড়ে গেল রাজনাথ সিংয়ের কথাটা শুনে। তিনি বলেছেন পাকিস্তান যেখানে দাঁড়ায় সেখান থেকেই ভিক্ষুকদের লাইন শুরু হয়। रही बात पाकिस्तान की, तो उसकी बात ही क्या करूं आपसे। वह देश तो मांगते मांगते अपनी जहालत से एक ऐसी हालात में आ गया है कि उसके बारे में यह भी कहा जा सकता है कि पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। আত্মবিশ্বাসটা দেখলেন? ভারতের এই আত্মবিশ্বাসটাই কি ডোনাল্ড ট্রাম্পের ঠিক সহ্য হচ্ছে না? ভারতের অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি। অ্যাপেলের মতো আরও কোম্পানি যদি এদেশে বিনিয়োগ করে, এদেশের ছোট ছোট কোম্পানিগুলোর সঙ্গে গাঁটছড়া বাঁধে, কারণ অ্যান্সিলারি প্রজেক্ট, সহায়ক শিল্প তো অটোমেটিক্যালি একটা বড় কোম্পানি এলে গড়ে ওঠে তার চারপাশে, এবং সেক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলো একটা বড় বুস্ট পেয়ে যাবে। এবার ভারতীয় স্টার্টআপগুলো বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের হাত ধরে যদি আরও শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায়, তাহলে ভারত শুধু যে আত্মনির্ভর হবে তা তো নয়, এদেশের অর্থনীতি আগামী কয়েক বছরে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নও তো সফল হয়ে যাবে। সামনে পড়ে থাকবে শুধু আমেরিকা আর চীন। দেখুন, অর্থনীতিতে আমেরিকা এখনও আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু তাদেরও কিন্তু চড়াই উতরাই রয়েছে। ইনফ্যাক্ট আগে তাদের অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক খারাপ হয়েছে। ট্রাম্প আসলে তাই নিজের দেশকে প্রতিযোগিতার হাত থেকে বাঁচাতে চাইছেন। এখানে কিছু প্রশ্ন জরুরি হয়ে যাচ্ছে, জানেন তো। প্রশ্ন এক, তাহলে কি ভারতীয় অর্থনীতিকে ধাক্কা দিতেই, অ্যাপেলের মতো কোম্পানিগুলোকে আটকাতেই পেহেলগাঁওতে জঙ্গি হামলা করানো হলো? এদেশে অস্থিরতা তৈরির চেষ্টা হলো যাতে বিনিয়োগ করতে ভয় পান শিল্পপতিরা? আর প্রশ্ন দুই, যদি তাই হয় তাহলে এই ষড়যন্ত্রটা করল কে? দেখুন, ভারতের এই ক্ষেত্রে ভারতকে ঈর্ষা করে বা ভারতের উন্নতি চায় না এরকম দেশ তো প্রচুর আছে। এবার তার মধ্যে সবাই কি ভারতের কম্পিটিটার? তাও তো না। কিন্তু তা সত্ত্বেও অনেকে মনে করে যে ভারতের খারাপ হলে ভালো। এই মুহূর্তে যদি ধরেন পাকিস্তানের ব্যাপারে 1 নম্বর থাকবে দীর্ঘদিন ধরে, ওই জন্মস্তক। 2 নম্বরে ইদানিংকালের বাংলাদেশ থাকবে। এরকম কিছু দেশ তো রয়েছে। ঠিক যেরকম কাশ্মীর, ওখানকার মানুষজনের না একটা অদ্ভুত বক্তব্য আছে, জানেন তো। কাশ্মীরের লোকজনের কি বক্তব্য জানেন? যখনই মানে আপনি যদি কোনো সময় বলেন, মানে ধরুন আমরা টিভি কোম্পানিগুলো, চ্যানেলগুলো গিয়ে দেখালাম এবার কাশ্মীরে খুব ভালো পর্যটন জমে উঠেছে, প্রচুর লোক আসছে, প্রচুর পর্যটক আসছে, কাশ্মীরের রমরমা অবস্থা। ওখানকার লোকজন এটা যদি জানেন, রিকোয়েস্ট করেন এত বেশি দেখাবেন না প্লিজ। কারণ তাদের ভয় কি জানেন? কাশ্মীরে যখনই এই পর্যটন ব্যবসাটা ফুলে পেঁপে ওঠে, কাশ্মীর যখনই একটু সুখের মুখ দেখে লোকের চোখ টাটায়, এবার তখনই কাশ্মীরে কোনো না কোনো অশান্তি শুরু হয়ে যায়। এবার এটা কাকতালীয় না ইচ্ছাকৃত, জোর করে এই কাণ্ডগুলো ঘটনা হয় কি না সেটা তো বলা মুশকিল, গ্যারান্টি তো দেওয়া যাবে না। দেখুন, পর্যটন ভালো চললে কাশ্মীরের অর্থনীতি চাঙ্গা হবে। গত কয়েক বছর ধরে তো সেটাই হচ্ছিল। 370 ধারা বিলোপের পর কাশ্মীরের প্রভূত পরিমাণ উন্নতি হচ্ছিল, চেহারা বদলে যাচ্ছিল, স্থানীয় ব্যবসায়ীরা লাভের মুখ দেখছিলেন। এবার কাশ্মীরের অর্থনীতি চাঙ্গা হওয়া মানে একদিকে যেরকম ভারতের অর্থনীতির হালটা আরেকটু মজবুত হওয়া, কাশ্মীরের একটা তাতে তো ভাগ আছে, অবদান রয়েছে, দেশের একটা রাজ্য তো, সুতরাং তাদেরও ভারতীয় অর্থনীতিতে নিজেদের কিছু দেওয়ার আছে, সেটা তারা দিচ্ছে। কিন্তু তার থেকেও বেশি কি দিচ্ছে জানেন? গোটা বিশ্বের কাছে বার্তাটা কাশ্মীর একমাত্র অশান্ত ছিল, সেই জায়গাটাও ঠিকঠাক হয়ে গেছে। মানে ভারত হচ্ছে এখন সমস্ত দিক থেকে আদর্শ একটা রাষ্ট্র। ফলে এখানে সমস্ত কিছুর জন্য এই দেশটা সব থেকে ভালো, সেটা ব্যবসা করাই হোক বা বিদেশ থেকে ঘুরতে আসাই হোক। এটা যত হবে তত ভারতীয় অর্থনীতি কিন্তু পরোক্ষে আরও চাঙ্গা হবে। সেটাই কি কারো সহ্য হচ্ছিল না? দেখুন, অনেকে ভেবেছিলেন যেহেতু
চীন থেকে অ্যাপেল তাদের লগ্নিগুলো গোটাচ্ছে, তাই চীনের পক্ষে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠাটা খুব স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক চিন্তায় আসে। কিন্তু আরও কারোর তো অসুবিধাটা হয়, ভারত তো আরও কারোর প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। তাহলে বাকি যে দুটো অর্থনীতি রয়েছে তারা, ভারত কার কার পাকাধারে মই দিতে চলেছে, চীন নাকি আমেরিকা? ভারতের ক্ষতি হলে আড়াল থেকে হাসবেটা কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটার খুব একটা উত্তরের দরকার নেই, জানেন তো। তার কারণ হচ্ছে সবাই জানেন সেই হাসি চওড়া করে দেওয়ার দায়িত্ব নিতে আমাদের ঘরের পাশে পাকিস্তান সব সময় রেডি। বলে না পাগলের গোবধে আনন্দ, ওদের হচ্ছে তেমন। নিজেরা ভিক্ষাবৃত্তি করে মরছে, পেটে দানা নেই, যুদ্ধ করার রসদ নেই, অথচ ওরা চায় হচ্ছে আমাদের সর্বনাশ দেখতে। এর বদলে যদি নিজেদের দিকে একটু ভাবতো উন্নতি করার, তাহলে কিন্তু মানুষজনের ওখানকার উপকার হতো। কিন্তু চোরা না শোনে ধর্মের কথা। এবার এই জায়গাটায় তাহলে চক্রান্তটা কিভাবে হলো? আস্তে আস্তে চক্রান্তের এই সুতোগুলো জুড়ে একদিকেই যাচ্ছে কি না সেটা বলতে হলে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ তো না বললেই নয়। দেখুন, ডাবল গেম বলে ইংরেজিতে একটা কথা আছে, জানেন তো, যার মানে একসঙ্গে দুজনকে নাচানো, অনেকটা দুই নৌকোয় পা দিয়ে চলার মতো ব্যাপার আর কি। এবার এই কাজটা এতদিন করছিল পাকিস্তান, এখনো করছে না এরকম গ্যারান্টি দিয়ে বলতে পারি না। দেখুন, তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আবার আমেরিকাকেও নাচাতো, সেটা ওই ভৌগোলিক আর রাজনৈতিক অবস্থানের সুবিধা নিয়ে। রাশিয়াকে ঠান্ডা করতে আফগানিস্তানে জেহাদি আন্দোলন শুরু করেছিল আমেরিকা। এবার তালিবান, যাদের নিয়ে এত কাণ্ড হয়েছিল একটা সময়, সেই তালিবান তো তৈরি হয়েছিল আমেরিকার মদতেই, এবং জঙ্গি তৈরির কারখানা হিসেবে আফগানিস্তানকে বেছে নেওয়ার পেছনে পাকিস্তানের যে একটা বড় ভূমিকা ছিল সেটাও তো এখন ওপেন সিক্রেট। পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা, তারা কিন্তু খুব দিলদরিয়া মানুষ, কেউ পেটে কিছু রাখেন না, সব গড়গড় করে বলে দেন। পাকিস্তানের মন্ত্রীরাই বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে গল গল করে সবটা বলে দিয়েছেন। এমনকি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান আর প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, তিনিও তো ইন্টারভিউ দিতে বসে বলেছিলেন কিভাবে আমেরিকার সাহায্য নিয়ে পাকিস্তান জঙ্গি তৈরি করছে। মানে একদিকে আমেরিকার উদ্দেশ্য সাধন করতে এই জঙ্গি কারখানা খোলা, আর অন্যদিকে চীনের জন্য নিজেদের দরজা হাট করে খুলে দেওয়া, এই দুটো কাজই তো একসঙ্গে করছিল পাকিস্তান। বালুচিস্তানের চা বাহার, গদর বন্দর, সেখানে তো চীনা লগ্নি রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটা অংশ এই বন্দর। চীনকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে পাকিস্তান তো এই সমস্ত কিছুকে একদম নিজেদের উজাড় করে দিচ্ছে, কারণ একটাই, তার বদলে চীন তাদের সামরিক সাহায্য করবে, ভারতের বিরুদ্ধে তাদের পাশে থাকবে। তখনও তারা জানতো না চীনা মালের গ্যারান্টি হয় না, এইভাবে যে তাদের ডোবাবে, এইভাবে যে তাদের মগডালে তুলে মই কেড়ে নেবে চীন, সেটা তো তখন বুঝতে পারেনি। তারা তখন ভেবেছিল ভারতের মোকাবিলা করাটা বা ভারতের সর্বনাশ করাটা তো একমাত্র উদ্দেশ্য, এটা কমন উদ্দেশ্য আমেরিকার চীনের। সুতরাং শত্রুর শত্রু আমার বন্ধু, দুজনের সাথেই বন্ধুত্ব রাখি। আমেরিকা চীনের সঙ্গে সম্পর্কটা একটু ব্যালেন্স করে চলতে হবে, তো চলবো। মাঝখান থেকে দুদিক থেকেই আমরা ভারতের সর্বনাশ করার রসদটা পেয়ে যাব। পাকিস্তানের সেই জুতোয় পা গলানোর লোক কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি, জানেন তো। আপাতত পাকিস্তান তো মুখ থুবড়েছে, কিন্তু তার জুতোয় পা গলাতে চলেছে মনে হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান যা করে সেটাই করছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে ইউনুস একদিকে চীনকে টোপ দিচ্ছেন, বলছেন 7 সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্যকে আলাদা করে দিতে পারলেই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে চীন সরাসরি ব্যবসা করতে পারবে।
নিজেকে গার্জিয়ান অফ ওশান, পুরো মহাসাগরের কোথাও গিয়ে নিজেকে অভিভাবক বলে মনে করছেন ইউনুস। কিন্তু উদ্দেশ্যটা দেখুন, নিজে পারবে না কিন্তু চীনকে তিনি শীত কাটার রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। Eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. এর পাশাপাশি ইউনুস কি করছেন? আমেরিকাকে খুশি করছেন। রাষ্ট্রপুঞ্জের জেনারেল সেক্রেটারি অ্যান্তনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন এই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে একটা কথাও বলেননি, বরং যখন বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছিলেন তখন তাদের পাশে না দাঁড়িয়ে, তাদের সম্পর্কে কিছু না বলে, তাদের দেখতে না গিয়ে চলে গেছিলেন ওই বাংলাদেশ মায়ানমার সীমান্তে। কারণ তার মনে হচ্ছিল ওই জায়গাটাই যাওয়াটা খুব দরকার। আসলে ওখানটায় অনেক সুদূর প্রসারী একটা পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাটা যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার কিছুটা দায়িত্ব হয়তো তার ওপরেও ছিল। বলছি কি সেই পরিকল্পনা? সেই গুতেরেস প্রস্তাব দিয়েছেন আর তার প্রস্তাব মেনে নিয়েছেন ইউনুস। বাংলাদেশের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে মানবিক করিডোর করে মায়ানমারে রোহিঙ্গাদের ফেরানোর কথা বলেছেন তিনি। এই প্রস্তাবিত মানবিক করিডোর আসলে কে চায়? আমেরিকা। এই প্রস্তাবিত মানবিক করিডোর কেমন হবে বলছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন কেন চায়। আমাদের মিজোরামের নিচের দিক থেকে শুরু হবে, এটা চট্টগ্রাম হয়ে যাবে মায়ানমারে। অনেকে কি বলছেন জানেন? এই মানবিক করিডোরকে হাতিয়ার করে এই আমেরিকা নাকি এই উপমহাদেশ দখল করতে চায়। ওই জায়গাটায় একটা দ্বিতীয় ইসরায়েল তৈরি করতে চায়। ইসরায়েল যেমন ভূমধ্যসাগরে নজরদারি চালায়, সেইভাবে এই মানবিক করিডোরকে ব্যবহার করে বঙ্গোপসাগরে চীনের ওপর নজর রাখতে চায় আমেরিকা। সেজন্যই তারা একই সঙ্গে ভারত আর বাংলাদেশের কাছে দুটো নৌঘাঁটি তৈরির প্রস্তাব দিয়েছিল। আমাদের কাছ থেকে আমেরিকা আন্দামান নিকোবরের দক্ষিণ অংশের একটা দ্বীপ চেয়েছিল, আর বাংলাদেশের কাছ থেকে চেয়েছিল ওই সেন্ট মার্টিন দ্বীপটা। ভারত রাজি হয়নি, তখন শেখ হাসিনাও আমেরিকাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার পরিণাম তো দেখতেই পাচ্ছেন। আসলে বাংলাদেশ আর ভারতের তো তুলনা হয় না, না। ভারতকে সরাসরি কিছু করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা তার রাজ্য দুটোই গেছে। তার জায়গায় যিনি রাজা হয়েছেন সেই ইউনুস আমেরিকার হাতে ইতিমধ্যেই সেন্ট মার্টিন প্রায় তুলে দিয়েছেন। এখানেই বাংলাদেশের ডাবল গেম। মজার ব্যাপার, দক্ষিণ 24 পরগনায় না বহু জায়গা, ওখানে যদি জমি টমি কেউ কিনতে যান, লোকজন বলে ভালো করে চেক করে নিন, কারণ ওখানে নাকি এক একটা জমি 3-4 বার করে বিক্রি হয়। এই বাংলাদেশও সেরকম করছে, একটাই প্ল্যান, সেটাকেই বিভিন্ন জনের কাছে বিক্রি করছে। একদিকে আমেরিকার কাছে বিক্রি করেছে, আর অন্যদিকে মানে আমেরিকাকে তারা একদিকে চীনের ওপর নজরদারি করতে সাহায্য করছে, অন্যদিকে চীনকেই বলছে ভারতকে বিপদে ফেলো, ভারতের 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করে দাও, তাহলে তুমি সোজা আমাদের সমুদ্র বন্দর দিয়ে বাণিজ্য করার একটা বিশাল জায়গা পেয়ে যাবে, রাজত্বও পাবে, আর সেটা ব্যবহারও করতে পারবে, তোমারও মানে বাণিজ্যিক বড় সুবিধা হয়ে যাবে। ভারতটা দেখে মনে হচ্ছে এমনভাবে প্ল্যান করছেন না মোহাম্মদ ইউনুস, যেন ভারতটা একটা ওই 1 স্লাইস কেক আর কি, একটা 1 পাউন্ডের কেক, যেখান থেকে উসি কেটে একবার একে দিয়ে দিচ্ছেন, একবার ওকে দিয়ে দিচ্ছেন। ছুরিটা তোলার আগে তার কি অবস্থা হবে, বা এর দিকে তাকানোর মতো পেটের অবস্থা তার আছে কিনা, সেটা একবার ভেবে দেখেছেন তিনি? This is an old habit of the BNP government. When I was there as High Commissioner, Begum Khalida Zia was the BNP Prime Minister, and Jamaat-e-Islami, who is now absolutely the biggest force in Bangladesh, was a member of the alliance government of Begum Khalida Zia. And that time, their Foreign Minister Murshid Khan used to say that Bangladesh may be India locked, but Northeast India is Bangladesh locked. So they have always got this eye that they can influence events in the Northeast. শুনলেন তো,
দীর্ঘদিন বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় জানালেন কিভাবে বাংলাদেশ চিরকালই, মানে এটা নতুন ঘটনা নয়, খালেদা জিয়ার সময়ও এই উত্তর পূর্ব ভারতকে, উত্তর পূর্বাঞ্চলকে অস্থির করার চেষ্টা বাংলাদেশ করে এসছে। দেখুন, আপনারা বলতেই পারেন ভারতের সঙ্গে বাংলাদেশ ভারতে উৎপাত করবে। হাতিকেও না কখনো কখনো পিঁপড়ের উৎপাত সহ্য করতে হয়, আর হাতি পিঁপড়েকে অগ্রাহ্য করতে পারে না, করে না, কারণ শক্তি যতই কম হোক পিঁপড়ের কামড়ানোর ক্ষমতা আছে। আর ঠিক মতো ঠিক জায়গায় কামড়ালে হাতিকেও কিন্তু অস্থির হতে হয়। আমরা অস্থির হতে চাই না, সুতরাং ভারতও কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে এখন আর ওই পিঁপড়ের মতো বলে উপেক্ষা করছে না, বরঞ্চ কড়া নজরদারিতে রেখেছে। ওখানকার প্রত্যেকটা ঘটনাবলীর ওপর নজর রেখেছে এবং এই পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সাথে সাথে পাকিস্তান যে বাংলাদেশকে আশ্রয় করে তাদের মাধ্যমে আরেকটা ছায়াযুদ্ধ আমাদের সাথে শুরু করতে পারে, সেটা মাথায় রেখে ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলাদেশ সামরিক শক্তিতে কোনোভাবেই আমাদের সঙ্গে তুলনায় আসে না। এটা আমাদের থেকেও অনেক ভালো করে জানে হচ্ছে বাংলাদেশ, আর জানে বলেই তারা দুটো কাজ করছে। এক, যে মৌলবাদীরা এখন বাংলাদেশ চালাচ্ছে, সেই মৌলবাদীরা জঙ্গি কার্যকলাপ এদেশে চালাতে চাইছেন। কলকাতায় আত্মঘাতী জঙ্গি পাঠানোর হুমকি পর্যন্ত আসছে। এগুলো কিন্তু সব ওই জোলো হুমকি বলে ভাবার কোনো কারণ নেই। কেন বলছি পরে বুঝবেন। আর দুই, যেসব দেশের সামরিক শক্তি বাংলাদেশের থেকে বেশি, তাদের ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। যার যার যেটা ইন্টারেস্ট আছে, যার যার উৎসাহ যেখানে, সেই পয়েন্টটাতেই তারা খুঁজিয়ে দিচ্ছে। প্রথম পয়েন্টে আসি, পরপর কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন কেন বলছি এইগুলো সব ফাঁকা হুমকি বলে ওড়ানোর মতো পরিস্থিতি এখন আর নেই, গুরুত্ব দেওয়া দরকার আছে। রাজস্থানের পুলিশ ইট ভাটার থেকে বহু বাংলাদেশিকে আটক করেছিল সম্প্রতি, অনেকজন, প্রায় 100 জন, 100-র বেশি। দেখা গেছে তার মধ্যে 10 জন কোচবিহারের বাসিন্দা, এখানকার পাকাপোক্ত বাসিন্দা, ভারতের নাগরিক, কিন্তু বাকি 96 জন তারা বাংলাদেশি। তাহলে এরা কীভাবে ঢুকলো এদেশে? জানা গেছে কোচবিহার আর জলপাইগুড়ি দিয়ে তারা ভারতে ঢুকেছিল, তারপর আধার কার্ড বানিয়ে রাজস্থানের ইট ভাটাতে কাজ করতে গেছিল। এবার ভাবুন, তাহলে ভারতে লোক ঢোকানোর চক্র সক্রিয়, এর দায় তো বিএসএফ কোথাও গিয়ে অগ্রাহ্য করতে পারবে না। আবার তারা ভারতে ঢোকার পর পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল, আধার কার্ড বানানোর চক্র সক্রিয়, তার মানে এখানে সে দায় তো রাজ্য অস্বীকার করতে পারবে না। মানে কেন্দ্র রাজ্য দুই দলেরই কিন্তু অসাবধানতায় এই বাংলাদেশিরা অনায়াসে ঢুকে পড়েছে। এবং কিভাবে এখানে যে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়, পরিচয়পত্র বানিয়ে দেওয়া হয়, সেরকম একটা চক্র গতকাল ধরা পড়েছে। মুর্শিদাবাদে জাল আধার কার্ড চক্রে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবার এই যে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে অন্য রাজ্যে যাচ্ছে, তারা যে সন্ত্রাসবাদী কোনো উদ্দেশ্য নিয়ে দেশে ঢোকেনি, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন? এই সপ্তাহের শুরুতে বীরভূমে 3 জন ধরা পড়েছিল যারা বাংলাদেশি। তদন্ত শুরু হতে কি জানা গেছে জানেন? সেই 3 জন আসলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য, সোজা কথায় জঙ্গি। এরপর কি বলবেন? শুধু পশ্চিম সীমান্তে তাকিয়ে থাকলেই চলবে? ওদিকের প্রতিবেশীকে ঠান্ডা করলেই চলবে? নাকি একইভাবে দুষ্টের দমন করতে আমাদের লুক ইস্ট নীতি প্রয়োজন? পূব দিকে তাকানো দরকার। মানে বাংলাদেশের মৌলবাদকেও ঠান্ডা করা প্রয়োজন, এটা ভাবার সময় এসছে। কেন জানেন? শুধু সন্ত্রাসবাদের কোনো আশঙ্কা না, ওখান থেকে বাংলাদেশিরা ঢুকে শুধু যে আমাদের এখানে অর্থনীতিতে থাবা বসাচ্ছেন তা না, তার বাদ দিয়ে আরও একটা কাজ করছেন। গোটা দেশে, গোটা বাঙালি সমাজকে, মানে আমাদের এই বাংলার মানুষজনকে যারা এদেশের নাগরিক, তাদেরও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। কারণ ভাষা এক, পোশাক এক, সংস্কৃতি এক, ফারাক করা যাচ্ছে না। এই অভিজ্ঞতা তো আমাদের সদ্য দেখা দিয়েছে। এই যখন যুদ্ধ চলছিল,
আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি, তিনি রাজস্থানে ছিলেন, তাকে পুলিশ ধরেছিল। কেন ধরেছিল জানেন? তাদের মনে হচ্ছিল ও বাংলা ভাষায় কথা বলে, সুতরাং বাংলাদেশি। ভাবুন কি অবস্থা। সুমনের কাছে আমাদের রাজ্যের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, পরিচয়পত্র সরকারের দেওয়া, যে ও সাংবাদিক, প্রেস কার্ড সোজা বাংলায় লোকে যেটা বলে, মানেনি। শেষ পর্যন্ত এখান থেকে যোগাযোগ করে তারপর ওদের বিশ্বাস করানো গেছে যে সুমন সত্যি সত্যি এদেশের নাগরিক, তাকে আমরা পাঠিয়েছি। সরকার থেকে সাহায্য করতে হয়েছে, সরকারকে আইডেন্টিফাই করতে হয়েছে, হস্তক্ষেপ করতে হয়েছে, তবে সুমন ছাড়া পেয়েছে। মানে বাংলার জন্য কি বড় বিপদ ডেকে আনছে বাঙালিদের জন্য, এখানকার বাঙালিদের জন্য কি বড় বিপদ ডেকে আনছে এই বাংলাদেশিরা, এবার বুঝতে পারছেন? আমাদের দেশে ধর্ম অনেক হোক, কিন্তু রাজ্য একটা, রাষ্ট্র একটা, আমাদের পশ্চিমবঙ্গ এবং ওখানে, সেইখানে যেন কোনো বিভেদ না আসে। কারণ এই সুযোগে যারা এই রকমভাবে ইয়ে করে, তারা যে মানে আলট্রা যারা র্যাডিক্যালস, তারা কিন্তু এই সুযোগটা নেবে। সুতরাং তাদের যদি দেখা যায় যেটা আমাদের সিকিউরিটি, ভারতবর্ষের সিকিউরিটি এগেনস্টে যাচ্ছে, দে শুড বি অ্যারেস্টেড। জায়গাটায় যেন পাপ্পি ঝাপ্পি দিয়ে শেষ না হয়ে যায়। জেএমবি বা এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা যে নিয়মিত এ রাজ্যে ঢুকছে, এখানে সদস্য সংগ্রহের মতো কাজকর্ম বা বৈঠক করছে, সেই তথ্য তো গোয়েন্দারা ইতিমধ্যেই পেয়েছেন। তারপরেও যখন জেএমবি জঙ্গিদের উপস্থিতি এখানে টের পাওয়া যাচ্ছে, তখন তো ফেলুদার মতো বলতেই হচ্ছে, নিশ্চিন্তে তো আর থাকা যাচ্ছে না রে তপসে। বড় কিছু কিছু বিষয় জানতে ইচ্ছে করছে। কি বিষয়? এক, এই বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলো কেন এদেশেই নিয়মিত লোক ঢোকাচ্ছে? এই একই কায়দায় তো পাকিস্তান ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়মিত সীমান্ত পার করে কাশ্মীরে জঙ্গি ঢোকায়। আর তারপর বৈসারানে কি হয়েছে সবাই জানেন। বাংলাদেশ থেকে তাহলে এই জঙ্গিদের যে পাঠানো হচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তাদের টার্গেট কি? এখানে দ্বিতীয় বিষয়, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করছে তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে এখানকার পরিচয় নিয়ে, ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করছে। ওই বললাম, ভাষা, খাবার দাবার, পোশাকের দিক থেকে মিল আছে বলে এমনিতেই এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। বহুবার হয়েছে বাংলার বাঙালিকে, মানে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি সন্দেহে অন্য রাজ্যে হেনস্থা করা হয়েছে। তার তো বললাম হাতে গরম পরিচয় বা উদাহরণ আমাদের সুমনের মধ্যে দিয়ে আপনাদের দিলাম। এবার যারা প্রকৃত অর্থে বাংলাদেশি, এ রাজ্যের পরিচয় জাল করছে, তারা যদি ভিন রাজ্যের নাশকতা নাও ঘটায়, এমনি যদি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়ে, তাহলে তো এ রাজ্যের প্রতি একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হবে, যেটা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কে পশ্চিমবঙ্গের, কে বাংলাদেশের বাঙালি, সেটা নিয়ে সংশয় তো তৈরি হয়ে গেছে। ফলে এবার আমাদের এখানকার মানুষজন, শ্রমিক, তারা তো গোটা দেশে ছড়িয়ে আছেন, নিজেদের অধিকারে, নাগরিক অধিকারে ছড়িয়ে আছেন, কিন্তু তাদের তো এবার হেনস্থা হতে পারে। এবার ভাবুন, ভারতের মধ্যে এই সংশয় যদি তৈরি হয়, এক রাজ্যের মানুষকে নিয়ে আরেক রাজ্যের মানুষের মধ্যে যদি এই সংশয় তৈরি হয়, তাহলে তো কোথাও ভেতরে ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে। এটাই কি বাংলাদেশের একটা প্ল্যান? হতে পারে, কিন্তু একমাত্র প্ল্যান নয়। আরেকটা প্ল্যান কি? ভারতের ক্ষতি করা। ভারতের মাথার ওপর, নিজেদের ক্ষমতায় কুলাবে না, তাদের ভারতের ওপর যারা কোথাও গিয়ে চাপ সৃষ্টি করতে পারে, তাদের নেমন্তন্ন করে নিয়ে এসে বসানো, যাতে ভারতকে চাপে রাখা যায়। বাংলাদেশের লালমনিরহাটে চীন আর পাকিস্তান যৌথভাবে একটা এয়ারবেস তৈরি করতে উদ্যোগী হয়েছে, রাজি হয়ে গেছেন ইউনূস। ওখানে করুন, আমরা সব সাহায্য করে দেবো, আমরা ছেড়ে দেবো, আপনারা বানিয়ে নিন। চীন টাকা দেবে, পাকিস্তান বানাবে, এরকম একটা ব্যাপার আর কি। সব মিলেঝুলে করে নিচ্ছে পাকিস্তান, চীন, বাংলাদেশ। এবার এই লালমনিরহাটটা কোথায়? পশ্চিমবঙ্গ আর আসামের খুব কাছে বাংলাদেশের এই জায়গাটা।
সেখানে যদি চীন আর পাকিস্তান বিমান ঘাঁটি তৈরি করে তাহলে কি হবে আন্দাজ করা খুব একটা কঠিন নয়। একদিকে আমাদের শিলিগুড়ি, দার্জিলিং বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে যেরকম ভাবতে হবে, তেমনি অসম সহ উত্তর পূর্বের ওই 7টা রাজ্যে যে কোনো সময় আঘাত হানতে পারার মতো জায়গায় চলে আসবে চীন আর পাকিস্তান। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, ইউনুস কি নিজেকে কৌরব পক্ষ ভাবছেন নাকি? ভাবছেন ওই চীন পাকিস্তান এদের সঙ্গে মিলে একটা চক্রব্যূহ তৈরি করবেন? অভিমন্যুকে যেভাবে ওই 7 মহারথী চক্রব্যূহে বন্দি করেছিল, সেটাকে একইভাবে আমেরিকা, চীন, পাকিস্তানকে ব্যবহার করে ইউনুস কি ভারতের পরীক্ষা নিতে চাইছেন? দেখুন, ইউনুস কি ভাবছেন না তিনিই জানেন, কিন্তু ভারত যে অভিমন্যু নয়, অন্তত এক্ষেত্রে এটার গ্যারান্টি তো দিতে পারি। ভারত চক্রব্যূহে ঢোকার মন্ত্র যেমন জানে, তেমনি এই চক্রব্যূহ ভেদ করার কায়দাটাও জানে। কি ভাবছেন, আবার কোথাও হামলা হলো নাকি? ভারতীয় সেনা তারা কি প্রত্যাঘাত করছে? কোথায় করছে? এই যে ছবিটা দেখলেন না, এটা ভারতীয় সেনাবাহিনীর মহড়ার ছবি। কোথায় জানেন জায়গাটা? শিলিগুড়ি। গত কয়েকদিন ধরেই তিস্তার চরে আমাদের সেনাবাহিনী মহড়া শুরু করেছে। দেখুন, অপারেশন সিঁদুর সরকারিভাবে ঘোষণা করার আগে যেরকম মহড়া হয়েছিল পশ্চিম সীমান্তে, আপনাদের মনে আছে? পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক একই রকম মহড়া এবার পূর্ব সীমান্তেও শুরু হয়েছে। আগের সেই মহড়ার পর কি হয়েছে আপনারা তো জানেন, অপারেশন সিঁদুর। কিন্তু এবার যে মহড়াটা হচ্ছে পূর্ব সীমান্তে, তার উদ্দেশ্য কি? এটাও কি ইঙ্গিতবাহী? আমাদের উত্তর পূর্বের 7 রাজ্য বা পশ্চিমবঙ্গের কোনো অংশকে যদি বাংলাদেশ থেকে টার্গেট করা হয়, তাহলে ভারতীয় সেনা যে বাংলাদেশের দিনাজপুর বা লালমনিরহাটের মতো জায়গাকে টার্গেট করে আমাদের চিকেন স্নেককে একটু মোটা করতে চাইবে না, তার গ্যারান্টি আছে নাকি? এই যে মহড়া দেখছেন, সেটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতবাহী। জায়গা এবং সময় দুটো মিলিয়ে দেখুন, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় বার্তা। ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়, সেটা আগে বলা হতো। এখন ভারতীয়রা কি বলে জানেন? গুলি ছুড়লে গোলা খেতে হয়। নরেন্দ্র মোদী সেটা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন। পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলেও কাশ্মীরে গুলি ছুড়েছিল। প্রধানমন্ত্রী আমাদের সেনাবাহিনীকে পাল্টা গোলা ছুঁড়ে জবাব দিতে বলে দিয়েছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন তার কথায় ভারত পাকিস্তান অস্ত্র বিরতিতে বা সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, যেটা এতক্ষণ বলে আসছিলাম। তিনি শান্তি স্থাপন করেছেন, পরমাণু যুদ্ধ ঠেকিয়েছেন বলে আসছিলেন। এবার ভারত তাকে যে বার্তা দিয়েছিল সেটাও আপনাদের বলেছিলাম, ওই শুল্ক বসিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে সেই কথা জানিয়ে দিয়ে। আর বাকি থাকে আমাদের সরকারের তরফে বিবৃতি। 2 দফায় নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, কোথাও আমেরিকার নামটা উল্লেখই করেননি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বলেছেন ভারতের কাছে নতজানু হয়ে আরতি জানিয়েছিল পাকিস্তান, তাই জন্য তারা রাজি হয়েছেন সংঘর্ষ বিরতিতে। এই পরপর ধাক্কাগুলো খেয়ে না ট্রাম্পের ভুল ভেঙেছে, জানেন তো। দোহায় দাঁড়িয়ে তিনি বলে দিয়েছেন তার কথাতেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, এমন না। তিনি শুধু মধ্যস্থতা করেছেন। শত্রুতা বেড়ে যাচ্ছিল দেখে আগুনে জল ঢেলেছেন, তার মানে তিনি ওই পাকিস্তানের আরতিটাকে বয়ে এনেছিলেন। কিন্তু পাকিস্তান যে আর্তনাদ করছে সেটা শুনেও ভারত গলেছে তখন যখন পাকিস্তান এসে হাত জোর করেছে। I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. এখন রামচন্দ্র যাতে লঙ্কায় যেতে পারেন তার জন্য নাকি কাঠবিড়ালিও সমুদ্রে পাথর ফেলেছিল, কিন্তু তা বলে কাঠবিড়ালি সেতু বেঁধে রামচন্দ্রকে লঙ্কায় নিয়ে গেছিল, একথা কি বলা যায়? যাই হোক,
ভারত প্রথম থেকেই পরিষ্কার করে দিয়েছিল, আমেরিকার কথায় নয়, ভারত নিজের শর্তে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ভারত ক্রমাগত তাকে মিথ্যেবাদী প্রমাণ করে চলেছে বলেই কি ট্রাম্প সিধে হলেন? আবার ভুল। ট্রাম্প কি সিধে হওয়ার লোক? আজকেও আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন তার বাণিজ্য প্রস্তাবে নাকি ভারত খুব খুশি, অথচ নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলে দিয়েছেন সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে হবে না, রক্ত আর জল একসঙ্গে বইবে না। আজ বিদেশমন্ত্রী জয়শঙ্কর যেমন বলেছেন পাকিস্তান শুকিয়ে কাঠ হয়ে গেলেও ভারত এখনই সিন্ধুর জল দেবে না, অর্থাৎ পাকিস্তানের দিকে প্রত্যাঘাতের জন্য তাক করা অস্ত্র যেমন ভারত এখনই সরাচ্ছে না, কূটনৈতিক অস্ত্র প্রয়োগের রাস্তা থেকেও ভারত সরছে না। पूरी दुनिया ने देखा है कि कैसे गैर जिम्मेदाराना तरीके से पाकिस्तान द्वारा भारत को अनेक बार एटमी धमकियां दी गई हैं। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? मैं दुनिया के सामने यह सवाल खड़ा करना चाहता हूं। मैं मानता हूं कि पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। मैं ये कहना चाहूंगा और साफ तौर पर कहना चाहूंगा। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য থেকে একটা কথা তো খুব স্পষ্ট, তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন বাচ্চা ছেলেদের হাতে কখনো আগ্নেয়াস্ত্র দিতে নেই, যেমন পাকিস্তানের হাতে এই পারমাণবিক অস্ত্র আর শোভা পায় না। এই বার্তা যখন তিনি দিচ্ছেন, বাংলাদেশও কি কোনো বার্তা পাচ্ছে? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH